সঙ্গীতের শাস্ত্র কিন্তু রুরাল কালচারে লেখা হয়নি। সঙ্গীত ডেভেলপ করেছে রুরাল কালচারে, যেভাবে জঙ্গল, যেটা মানে অরণ্য সভ্যতার মধ্যে যখন ডেভেলপ করেছে যেমন সেরকম ব্রাহ্মণ সভ্যতা ডেভেলপ করেছে, কিন্তু সেটা সেই শাস্ত্র, সঙ্গীতের যে শাস্ত্র বলছে সেটা কিন্তু একেবারেই নবসভ্যতায় আশা করি মানে সেই সমকালীন যারা নবসভ্যতা যারা ছিল তারাই কিন্তু শাস্ত্রকে রচনা করেছে। সেই জন্য দেখা গেছে শাস্ত্রটা লেখা হচ্ছে বিনার রেসপেক্টে। বিনা দুই ধরনের, একটা বলা হচ্ছে ফ্রেড উইথ ফ্রেড, একটা ফ্রেডলেস। দু ধরনের, একটা ফ্রেড নেই, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সড়ক ফ্রেড নেই, আর সেটা দেখতে পাচ্ছি ফ্রেড আছে। বিনা দুটো ফ্রেড, একটা ফ্রেডলেস। যেটা ফ্রেড নেই সেটাকে বলা হয় রাবাবি বা সারোধাই, আর যেটা ফ্রেড আছে সেটা বলা হয় বিনাই বলা হয় ফ্রেড। ফ্রেডলেস যেটা সেটাকে বলা হয় রাবাবি স্ল্যাশ সারোধাই। সারোধাই রাবাবি পয়সুটা রয়াকা রয়াকা আর একটা কি বললেন? হ্যাঁ ফ্রেডলেস আর একটা ফ্রেড, এটা ফ্রেডলেস। হ্যাঁ, আর একটা ফ্রেড হচ্ছে কিনা ফ্রেড বিনা। তারপরে দুধ বিনা পড়ে, চলফুটি বিনা পড়ে, নো ঠিক নেই চুলটা দেখি লাগবে। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার এই যে স্ট্রাকচারটা, এটা ওই বংশবাদের যে সিস্টেম, যেটা প্রাচীনকাল থেকে আসছে, যেটার ফলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে গেল, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হয়ে গেল। আসলে কি তাই না? মানে সে ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণত্ব অর্জন করে তাহলে সে ব্রাহ্মণ, আবার ক্ষত্রিয় ছেলে যদি সে বলে আমি ক্ষত্রিয় হবো না, আমি ব্রাহ্মণত্ব গ্রহণ করবো, আমি বৈশ্য হবো, সে বৈশ্য হতেই পারে। এটি তো হওয়ার কথা, কিন্তু সেটা শাস্ত্রে লেখা থাকলো, শাস্ত্রকে কেউ মানল না, না মেনে নিজের মত করে তাদের একটা আইন আলাদা করে পালন অলিখিত, সেগুলো কোথাও লিখিত না। লিখলে বিপদে পড়ে যায় বলে তখন শাস্ত্রকে তো শাস্ত্রজ্ঞ যারা তারা সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করবে না, এই মুহূর্তে তখন লিখিত হবে। সেই জন্য এগুলো কোনোদিন কোথাও লেখা হবে। জাতিভেদ কোথায় তুমি একজন ট্রাইবালকে তুমি ইয়ে করবে, নাককে মানে লক্ষ্য উন্নত হচ্ছে নাককে, একটা হিংসার জায়গা তো আছে, একটা ঘৃণার জায়গা রয়েছে। তো সেইটা আছে যেটা, সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে শাস্ত্রের নয়, রামায়ণের শাস্ত্র নয়, এটা ঘটনার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। শাস্ত্রে লিপিবদ্ধ করা যাবে না। কোনোদিন কোনো শাস্ত্র কখনো ভুল থাকে না। দেখুন সংবিধানে কোনো ভুল কিছু লেখা আছে, খারাপ কিছু লেখা আছে কারোর ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশন যেটা করা হচ্ছে সেটাতে গন্ডগোল হয়। সে যে কোনো পাওয়ারের লোকই হোক, আমি বলছি যে কোনো মানে এক্সট্রিম লেফটিস্ট হোক, এক্সট্রিম রাইটিস্ট হোক, সে কখনই ওটা করতে পারবে না। যেই মুহূর্তে সে লিপিবদ্ধ করবে ওটা, সেখানে দেখবেন আপনি ইউরোপিয়ান কালচারের মধ্যে বেশিরভাগ সংবিধানগুলো অলিখিত সংবিধান। ওরা অলিখিত সংবিধানকে একটা মান্যতা দিয়েছে কেন? যাতে এই সারা বিশ্বে গিয়ে অত্যাচার করতে পারে, ওটা সাম্রাজ্যবাদ চালাতে পারে। ওখানকার লোকের বলবে আরে আমরা তো সুখী আছি, আমাদের জন্য তো সোনা কাটা নিয়ে আসছে অন্য দেশ থেকে। কি বলছে? আমি তো কোনদিন দেখলাম না আমেরিকার রাস্তায় বেরিয়ে কোনোদিন ল্যাটিন আমেরিকান কান্ট্রির জন্য এত অত্যাচার করছে, তারা কোনো আমেরিকানরা কোনো প্রতিবাদ করেছে। ভারতীয় আমেরিকানরা প্রতিবাদ করে, তারা তো আমেরিকান ভুল যায় না, সেটা ল্যাটিন আমেরিকানের কোনো আমেরিকান, ল্যাটিন আমেরিকার কোনো দেশের মানুষ যে আমেরিকা চলে গেছে, সে আমেরিকান হয়ে গেছে, সেও তো প্রতিবাদটা করবে। বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ফ্রান্স এভাবে অত্যাচার করছে, বিভিন্ন কান্ট্রিগুলোতে এখন আফ্রিকান কান্ট্রি বা মিডল ইস্টের কান্ট্রিগুলো অত্যাচার করছে, সেগুলো তিনি বলা হবে। তো সেই রকম ব্যাপার, এগুলো অলিখিত সংবিধানের মধ্যে থাকে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা লিখিত
বিভিন্ন জায়গায় আসি, এই লিখিত রিচুয়াল যেগুলো রয়েছে এইটা কীভাবে করে রাখা হয়েছিল কিছু মাত্র ঘরানা বা বংশধরদের মধ্যে। আলাউদ্দিন খানের সব থেকে বড় ইম্পর্টেন্স এখানেই উনি এটাকে ভেঙে ফেলবেন। উনি পুরো জিনিসটাকে সবার কাছ থেকে শিখে নিয়ে, যে আমি বলতে পারছি কেন মানুষটা যদি না থাকতেন তাহলে এটা কেউ জানতে পারত না। একদম চিন্তা করা সেটা দুটো কারণ। একটা কারণ রিলিজিয়াস কারণ ছিল, কারণ যারা এই চরিত্র চর্চার মধ্যে থেকে এসছে তারা জাতিগতভাবে এবং ধর্মীয়ভাবে ইসলাম আসার আগে থেকে পরবর্তীকাল থেকে এই চর্চাটা করে আসছে। এবং ইসলাম আসার পরে যেহেতু তাদেরকে রাষ্ট্রের কাছাকাছি থাকতে হবে, ও রাষ্ট্রের ওই পৃষ্ঠপোষকতা পেতে হবে বলে, তাদের ওই সুবিধাগুলো পেতে হবে বলে, তাদের কাছেই থাকতে হবে বলে তারা কিন্তু সেই রাষ্ট্রের যে ব্যবস্থা তাকে মেনে নিয়েছে। এবং তার জন্য তাকে যদি ধর্মান্তরিত হতে হয়, তারা খুব সুবিধা মতো ধর্মান্তরিত হয়ে গেছে, কেউ কোনো প্রতিবাদ করে না। ঠিক আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে বাড়িতে কিন্তু যে যে চর্চাটা প্রাচীনকাল থেকে করে আসছিল, যে হিন্দু দেবদেবীকে নিয়েই কেন গান বাজনা, হ্যাঁ, সেই চর্চাটা কিন্তু বাড়িতে লুকিয়ে লুকিয়ে হচ্ছে। ঠিক আছে, এইবার পরবর্তীকালে 17th সেঞ্চুরি পরে মজলিস শাহ খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, ওনার সময় থেকে একটু একটা রিলিফ ফিলিং আসে ওনার সময়, এবং যেটাতে ব্রিটিশরা ভয় পেয়ে যায়, যে কারণে ওনাকে গ্রেফতার করে এনে মিটার বুঝে লকিং করে দেওয়া হয়। কারণ উনি এসে ওই ফ্রিডমটা দিয়ে দিন, বলছে যে মুসলিম আমি কিং, উনি সারা কৃষ্ণ সেই ঘুরে বেড়ান। তো বার্তাটা কি গেল, এইটাতে ব্রিটিশরা খুব ভয় পেয়ে গেছে, এই বার্তাটা সুবিধার বার্তা দিচ্ছে। তো সেই সব কারণেই ওনাকে কালচারের একটা বিষয় ছিল, কালচারটাই মেইন বিষয় ছিল, কিন্তু সেটাকেও কিন্তু ওরা চাপা দেওয়ার চেষ্টা করে, সেটা আটকাতে পারে। এবং ওনাকে নিয়ে যখন কলকাতায় আসলো, সে মেটার বলছে ওনাকে রাখি, ওখানেও যেহেতু উনি নবাব, সেই জন্য ওখানে মোটামুটি ওরকম একটা কালচার ওটা থাকলো। এবং ওই কালচারের সঙ্গে বাঙালিরা মিশে গেল, বাঙালি যারা উচ্চবিত্ত সঙ্গে উচ্চবিত্ত সমাজ, তাদের সঙ্গে মিশে গেল, এবং সেই ওই কালচারটা নিয়ে তারা। কিন্তু সেইটা, এই যে যাত্রাটা না স্পিরিচুয়াল ছিল, মানে এই ইতিহাসটা প্রয়োজন আছে, কিন্তু এই ইতিহাসটা কোথাও এই সঙ্গীতের যে আদি স্থান যেখানে শুরু হচ্ছে, সেই যে পুরো জার্নিটা ইসলাম আসার আগে পর্যন্ত, সেটা পুরো একটা স্পিরিচুয়াল জার্নি ছিল। স্পিরিচুয়াল জার্নি থেকে ধীরে ধীরে এন্টারটেইনিং একটা জার্নির দিকে এই পুরো জিনিসটা ড্রাইভ করে। কেন ইসলাম আসার আগে মন্দির, আশ্রম, এই দুটো হচ্ছে প্রধান স্থান। আর সেই সব রাজাদের রাজপ্রাসাদের সঙ্গীত চর্চা হতো, যারা নিজেরাই সঙ্গীত বাজাতে, বিক্রমাদিত্য নিজে সঙ্গীত চর্চা করছে, নিজে বীণা বাজাচ্ছে, বাজিয়ে নিজে গাইছেন বা বাজাচ্ছেন, সেই সভায় বসে করছে। এরকম কোনো রাজা গিয়ে হর্ষবর্ধন নিজে বীণা বাজাচ্ছে করছে, কিন্তু এরকম কোনো রাজা পাবে না যে সে নিজে করছে না কিন্তু তার রাজসভা করছে, সেটা কিন্তু পাওয়া যাবে না। চর্চার জায়গাটা কি হচ্ছে অনেক বাস ছিল এবং ওপেন ছিল, কিন্তু সেইটা যেহেতু ইসলামিক সমাজের একটা নিজস্ব স্ট্রাকচার আছে, প্রত্যেকটা যে এখন এই সরকার তার নিজস্ব একটা স্ট্রাকচার আইডেন্টিটি আছে, ঠিক ওরকম ইসলামিক সমাজ যখন আসলো, তাদের এক একটা বংশ তাদের নিজস্ব একটা স্ট্রাকচার আইডিয়া রয়েছে, তো সেই স্ট্রাকচার আইডিয়া অনুযায়ী যে যেমনভাবে ওটাকে চাপিয়ে দিয়েছে, আমাদের সমাজে যে সঙ্গীত বা কালচারের যে চর্চা ছিল, সেটা সেইভাবেই ধামাচাপা করেছে, ডেভেলপ হয়েছে। আকবর তানসেনকে সুযোগ দিয়েছে, এবং সেই তানসেন পুরো সুযোগটা নেওয়ার জন্য মিয়া তানসেন হয়ে গেছিল, বুঝলো কেমন শুনেছে, হ্যাঁ, এবং তাতে উনি আরো বেশি সুযোগ পেয়েছেন মিয়া তানসেন আমাদের। এবং মিয়া তানসেন যখন উনি হয়ে গেলেন, সুযোগ পেলেন, তাতে সেক্ষেত্রে সেটা তো কারিশ হলো, ভালোই হলো।
আবার সবসময় সেটা ভালো হয় নিয়ম করছে তাদেরকে আমরা ছেড়ে চলে আসতে হচ্ছে বাজারে কেন আন্তরের নাতি সেটা পছন্দ করছে না তাই বলে কি জমিতে থাকবেন কোনো মানসিক তোমার বলে ঠিক আছে তোমরা সেখানে চলে আসো তাই বলে ঔরঙ্গজেব কিন্তু আবার মানে বলিয়ারে আক্রমণ করছে এরকম না কিন্তু সে পছন্দ করছে সেটা করছি না এখানে করছে তো এই যাই কিছু চলছে না একটা নির্দিষ্ট পরিবারের মধ্যে হচ্ছে আর এই পরিবারের মধ্যে বেশি হলে ওই যে রাজার পরিবার যার মানে উপঢৌকন যার মানে অর্থ বলে তার সাম্রাজ্য চলছে তাদের পরিবার বা তার আত্মীয় স্বজন তার মধ্যে সীমাবদ্ধ তারা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রফেশনাল করে দিচ্ছে তো এটা দেখা যায় যে তারা যে প্রফেশনাল হবে সেরকম মানুষের করতো না চর্চা সেই জন্য সেরকম কোনো প্রফেশনাল হওয়া যায়নি শুধুমাত্র বংশের যারা তারাই প্রফেশনাল হয়েছে কারণ তারা 24 আওয়ার্স ওদের মধ্যেই চর্চার মধ্যে আছে কেন ওটা ছাড়া তো কিছু করার নেই তাদের আর কিছু করার প্রয়োজন নেই কেন পেছনে রাজা রয়েছে আশীর্বাদ আমি তো রক্ত দিচ্ছি সব জায়গা দিচ্ছি ফাঁকা দিচ্ছি সব কিছু দিচ্ছি ভীষণ দাম এটা কিন্তু সব চর্চার মধ্যেই চলছে রাজফর্ম বলো আর্ট ফর্ম বলো পিকচার এগুলো যে হয়েছে সেখানে তো তাই হয়েছে পৃষ্ঠপোষকতা ছাড়া তো তুমি মানে কালচারকে তুমি বাঁচাবে কি একটা তো অর্থ দেওয়ার লোক চাই যে অর্থটা দেবে সে তার সুবিধা সুযোগে আমরা সেটাকে পালিশ করব হ্যাঁ পালিশ করার পর আমরা তাকে নিয়ে স্যাটার করে বাঁচাতেই পারি বা বলতেই পারি যাই হোক আলাউদ্দিন খাঁ সাহেব হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই পুরো সিস্টেমটাকে সে ধারণ করেন তিনি দুটো কথা বললেন একটা হচ্ছে যে যার সঙ্গীতের শ্রদ্ধা ডেডিকেশন ভক্তি আছে অসম্ভব ভক্তি আছে মানে প্যাশন বলে না ওটা ছাড়া আমি বুঝি না তাকে যদি আমি সঙ্গীত না শেখাই তাহলে আমি মহাপাপ আর বলছে যে আমি আমার বংশধর যার মধ্যে সঙ্গীতের কোনো শ্রদ্ধা নেই ভক্তি নেই শুধু আমার বংশধর বলে সেটা সুযোগ নেওয়ার জন্য সেই সঙ্গীতটা শিখতে চায় তাকে সঙ্গীত শিখিয়ে আমি যদি সর্বনষ্ট করি সেটা আমার তার তো আমার সঙ্গীতের শ্রদ্ধা নেই ভক্তি নেই তো ওই যে ভক্তিবাদের যে বিষয়টা যেটা হারিয়ে গেছিল 12th সেঞ্চুরি পর যখন ইসলামিক কালচার শুরু করলো এন্টারটেনমেন্ট মিউজিকের দিকে বেশি চলে গেছে পুরোটা 17th সেঞ্চুরি একটা পিকনি ওয়াইজালি শাহ আলাউদ্দিন খাঁ সাহেবের হাত থেকে আবার একটা ভক্তিমূলক আন্দোলনের দিকে এবং তার সঙ্গে বেঙ্গল রেনেসাঁর সঙ্গে কানেক্টেড মানে ইউরোপিয়ান কালচার তার ওই যে মানে যেটা বলতে বলি ব্রিটিশ কুইন্সের যে কালচার কুইন কালচার ভিক্টোরিয়ান কালচার সেই যে একটা মানে সমাজকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার যে একটা অ্যাপ্রোচ সেই যে অ্যাপ্রোচের ঠাকুরের পরিবার শুরু করে সবাই আসছে এবং আলাউদ্দিন খাঁ সাহেবের উত্থানটা কিন্তু অত বড় হায়ার লেভেলে হচ্ছে না অদ্ভুতভাবে ওনার উত্থানটা হচ্ছে রুরাল জায়গায় ওই রুরাল জায়গা থেকে উনি একটা আরবান কালচারের এই মাথায় সমকক্ষ এসে বসে পড়ছেন এইরকম যে উদাহরণ বিদ্যাসাগর ছাড়া আমার জানা নেই আর আছে পেপারে আছে কেন ভিডিও ফেলের সঙ্গে তুলনা করলো ওই জায়গাটা কেন উনি অস্বীকার করছেন আমি রাজা বা দরবারের জন্য সঙ্গীত করবো আলাউদ্দিন খান সুন্দরই করছেন ঈশ্বরের জন্য সঙ্গীত করবো সঙ্গীতটা আমার উনি বলতে ওটাই আমার জাতি ওটাই আমার ধর্ম উনি মন্দিরেও যেতেন প্রতিদিন হাজার সিঁড়ি পেরিয়ে মা সরস্বতী পুজো দিতেন ওখানে সতী পীঠ আছে ওখানে মা সরস্বতী মানে পুজো দিতেন আবার শুক্রবারে নামাজের সময় নামাজ বলছেন এটা আমার ধর্ম এটা আমার রিচুয়ালস যেরকম হয় যেরকম মানি শ্রদ্ধার জায়গা থেকে আমরা এটা পালন করি এবং উনি যদি খ্রিস্টান হতে তাহলে চার্চে দিয়েছেন উনি বলছেন সেটার সঙ্গে সঙ্গীতের কোনো সম্পর্ক সঙ্গীত একটা আলাদা জাতি আলাদা ধর্ম
মানসিকতা ভিন্ন হয় বাকি যারা সঙ্গীত বা শিল্প চর্চা করার জন্য। এটা কিন্তু উনি পরিষ্কার আঙ্গুল দেখিয়েই বলছেন ওনার বিভিন্ন কাজকর্মের মধ্যে সেটা হতো। এবার আমি আসি থিয়েটারে। আমরা এখানে ছেড়ে গেছিলাম হাবু দত্তের বাড়ি, এখানে আগে শিখতে যাচ্ছি। এবার হাবু দত্ত গিরিশ ঘোষের মিউজিক কম্পোজার ছিলেন মিনার্ভা থিয়েটারে, নরেন্দ্রনাথ দত্তের চারটুকরা। এবার এই যে দাদা যিনি হাবু দত্ত, ওনার সমস্যা কি শুরু হলো তখন গিরিশবাবু মতিকে ঠিক করলো যে থিয়েটারে আনবেন, তার আগে কোনো মহিলারা অভিনয় করতো না। আর ওই ধরনের একটা সমাজ ব্যবস্থা থেকে আশা করে মহিলা তো প্রশ্নই হচ্ছে না, থিয়েটার অ্যালাউড না। মিনার্ভার সঙ্গে সমস্যা তৈরি হলো, উনি রিজাইন করলেন। রিজাইন করার পর উনি যখন স্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ওটিকে নিয়ে কাজ করার জন্য, তখন মিউজিক কম্পোজার করেন। অলরেডি এর আগে হাবু দত্তের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে মিনার্ভাতে কাজ করছিলেন আলাউদ্দিন খান। যেহেতু উনি অনেকগুলো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, সেই জন্যে অলরেডি ওনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাবু দত্ত অ্যাপয়েন্ট করেছিলেন এবং গিরিশবাবু ওনাকে চিনতেন। তখন হাবু দত্তই ওনাকে বলতেন তাহলে একটা কাজ করে আলাউদ্দিন চুক্তিবদ্ধ এতে নেই, জাস্ট আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, তাহলে আলাউদ্দিনকে তুমি ধরে নিন। কিন্তু আমি আলাউদ্দিন বলছি, কিন্তু তার পক্ষে আলাউদ্দিন ছিল না, প্রসন্ন কুমার বিশ্বাস। এই প্রসন্ন কুমার বিশ্বাসে স্টার থিয়েটারে যাত্রা মাসিক 5 টাকা মাইনে পেতেন। 1881-82 সময় যে সময় স্টার যাচ্ছে 5 টাকা মাইনে মাসিক, বুঝতে পারছো? নটির পর মানে গিরিশবাবু নটির পর সব থেকে হাইয়েস্ট পেমেন্ট পেতেন। তার প্রথম কারণ ছিল প্রসেনিয়াম থিয়েটারের যে অ্যাপ্রোচে উনি কাজ করতে শুরু করলেন, যে আন্দোলনটা নিয়ে আসলেন গিরিশবাবু, সেটা সম্বন্ধে না তার ইন্টারভেল পার্ট বা এই যে বিভিন্ন অংশ এগুলো সম্বন্ধে মানুষের ধারণা ছিল এবং একটা জমায়েত করা বা হচ্ছে মিনার্ভাকে মানুষদের স্টারের দিকে আনা, তার জন্য একটা গিমিক চাই। সেই গিমিকটা কে ছিলেন? নটির কাছে পৌঁছানোর আগে পর্যন্ত একটা গিমিক চাই, সেটা হচ্ছে আলাউদ্দিন। তার কাজ ছিল ওই নাটক শুরু হওয়ার আগে 10 থেকে 15 মিনিট উনি পর্দার আগে সামনে বসে প্রতিদিন একটা নতুন যন্ত্র, 7 দিন গেলে 7টা আলাদা যন্ত্র শুনতে হবে। ঠিক আছে, একইভাবে আবার ইন্টারভেলের মাঝখানে যাতে লোক উঠে চলে না যায়, আবার একটা মাঝখানে অন্য একটা লোক এসে ডিরেক্ট পারফর্ম করবে। তো এইটা একটা ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ছিল। আর ওনার মানে বাংলা শৈলীর যে অ্যাপ্রোচটা, যেটা আমরা আগে একটা বিষয় তেল ব্যানার্জি বা এদের বাংলা শুনলেই আপনারা বুঝতে পারবেন, অ্যাট্রাক্ট করে না মানুষকে শুনলে। এবং তখন তো মানুষের কাছে এন্টারটেনমেন্ট বলতে এই ফিজিক্যালি যেটা শুনতে পাচ্ছি সামনে, রেডিও নিয়ে, টেলিভিশন নিয়ে, মোবাইল নিয়ে শুনি, তো ওটাই একমাত্র এন্টারটেনমেন্ট। আর যেটা আমি ফ্রিতে পাচ্ছি জিনিসটা বোঝার চেষ্টা করবো, মানে আমি একটা নাটক দেখতে যাচ্ছি আর ফ্রিতে কিন্তু একটা ক্লাসিক্যাল মিউজিকের পিস আমি শুনে আসতে পারছি, তো অবভিয়াসলি সেটার জন্য তো জমায়েত বেশি হচ্ছে একটা, তো গিরিশবাবু সেটাকে কাজে লাগাবেন। এবার এটার পাশাপাশি উনি ওনার নাটকগুলোতে মিউজিক শুরু করবেন এবং যে গানগুলো গাইতেন সেই গানগুলো শুরু করা, সঙ্গে বসে কম্পোজ করা। স্টার থিয়েটার দেখবে উপরে একটা মন্দিরের মতো আছে না, পিছনে দেখবে একটা খালি হলমার মতো আছে, দোতলার উপরে যদি চলে যাবে ওইখানে থাকবে। তো এই যে চর্চাটা, এটা 1900 শতাব্দী পর্যন্ত, মানে 1880 থেকে 80 onwards থেকে 1901, 1980 পর্যন্ত
তারপর উনি এখান থেকে কলকাতা থেকে উনি রামপুরে চলে যান। ওনার পরবর্তী মানে ওনার শেষ গুরুর কাছে শেখার কথা সেই জন্য উনি থিয়েটার মধ্যে ছেড়ে দিয়েছেন। উনি সেই সময় থিয়েটার থেকে এত অর্থ উপার্জন করেছিলেন, বুঝতে পারছি এতটা লম্বা পিরিয়ডে 5 টাকা তো 5 টাকা থেমে থাকেনি, ওটা তো বেড়েছে অবভিয়াসলি। তো সেটা যথেষ্ট একটা মানে সচ্ছল ব্যাপারটা। আগে যেটা ওনাকে লুকিয়ে চুরিয়ে দস্যুবৃত্তি করে অর্থ জোগাড় করে যন্ত্রপাতি কিনতে হতো, সেটা ওনাকে সেই সময় করতে হয়নি। রামপুরে চলে রামপুর এটা রামপুর আমাদের রামপুর না না, এটা হচ্ছে উত্তরপ্রদেশ রামপুর কাছে। তো রামপুরে নবাব যিনি ছিলেন যিনি ওনার আন্ডারে উস্তাদ ওজির খান ওনার কোর্ট মিউজিশিয়ান ছিলেন, মোহাম্মদ ওজির খান ওনার শেষ গুরু। তার আগে 11 জন গুরু পেরিয়ে এসেছেন, মানে 1 ডজন গুরু ছিলেন। এবং প্রত্যেক গুরুই ওনাকে একটাই কথা বলেছে যে আমার এটা ভারতবর্ষের ইতিহাসের একটা বৃহত্তম বিষয়, সেটা হলো যে নর্মালি কি হয় আমরা বলি সঙ্গীত তো তোমরা পরিচয় করছিলাম বিভিন্ন যে পোস্টগুলো দেন যে আমি এখনো শিখছি, তাই না? কিন্তু আলাউদ্দিন সাহেবের ক্ষেত্রে আমরা সবগুলোই একটাই কথা বলেছিলেন, কারো কাছে 5 বছর শিখেছেন, তারপরে 10 বছর 12 বছর বিভিন্ন সময় এরকম অনেকগুলো আছে আসলে সাইমেলটেনিয়াসলি 4-5 জন শিখছি। তো এই যে বিভিন্ন গুরু কাছে উনি গেছেন, প্রত্যেকে একটা বলেছে আমি ফুরিয়ে গেছি, আমার কোনো কিছু ব্যবহার নেই, কিন্তু অন্য কারো কাছে। প্রথম কথা হচ্ছে ওনাকে বলা হতো শ্রুতির ভাব। ওনাকে কোনো কিছু একবার শোনালে বা বললে ওটা কম্পিউটারে যেরকম সেভ হয়ে রাখা যায়, সেভ করে রাখা যায়, কিন্তু সেটাও ডিলিট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু ওটা ডিলিট হবে না। ওটা যে কোনো সময় তুমি রিকল করে ওটাকে যদি বাজাতে বলা হয় বা বাড়াতে বলা হয় ওটা করতে পারো। এবার যখন একজন গুরুর কাছে একবার করে শুনে হয়ে যাচ্ছে, এবার প্রসেসটা বুঝতে পারছো, মানে যেটা একজন গুরু হয়তো 20 বছর ধরে একজনকে শেখাচ্ছে, 3 বছরের মধ্যে কিন্তু সে ওই কোর্সটাকে নিমেষের মধ্যে শেষ করে দিচ্ছে। বকরা শিখলেন সে কি করছে উনি কি জানেন, সুপার ব্রেনের মতো। অ্যাক্টিভ লিসেনিং এর মানে মানে আদর্শ উদাহরণ বলা যায়। সেটা শুধু করছেন না, মানে এবং যেহেতু ইউরোপিয়ান মিউজিক এর কালচার থেকে উনি সঙ্গীতটাও শিখেছেন, ইউরোপিয়ান সঙ্গীত, সেখান থেকে উনি খুব ইন্টারেস্টিংলি ভাবে নোটেশন করার পদ্ধতি উনি দেখতে পাচ্ছেন। মানে বিটোফেন ওনার ফেভারিট কম্পোজার ছিল, অদ্ভুত হবে উনি কিন্তু বিটোফেন ইতিহাস জানেন না। মানসিকতা দেখো দুটো মানুষের, উনি কিন্তু বিটোফেনকেই চয়েস করেছেন, কিন্তু ওনার ছেলে আলিয়াগড় খান উনি কিন্তু কৃষ্ণকথা পছন্দ করেন, তাই জন্য যোধপুরের দরবারে গিয়ে বাজাচ্ছে নবাবের কাছে, বা ইউএসএ দিয়ে উনি চলে গেলেন যে কারণে কৃষ্ণকথা হওয়ার জন্য। উনি কিন্তু বাক্য পছন্দ করেন। এই যে একজন মানুষ একটা মানুষকে বেছে নিচ্ছে, সে কিন্তু জানে না কিন্তু সঙ্গীতের জন্য বাঁচছেন, কিন্তু সে কিন্তু তার জীবনের ইতিহাস জেনে তাকে বাছাই করছেন না। কিন্তু এই যে সাইকোলজিক্যাল যে কানেকশনটা এই যে মিউজিকের জায়গা থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পারছি বিষয়টা। এই জিনিসটা কিন্তু সব এই যে আমি এখন যে প্রসেসের মধ্যে একটু করে শুরু করবো, আমি এই হিস্ট্রিটাকে জাস্ট শেষ হবে, সেটাও কিন্তু ওই প্রসেসটা, ওই কানেকশন, জাস্ট বিল্ড দ্য কানেকশন। আমি মিউজিক শোনাবো, তোমরা সেটার সঙ্গে কানেক্ট করবে। তো এখানে আলাউদ্দিন ভাষায় যেমন বিটুফেনের মতো বিহেভ করছে, আবার ওনার এক ভাই, তার নাম জালাল আলী খান, ওনার ছোট ভাই, ওনার মতো সঙ্গীতের খুব একটা আগ্রহ ছিল এবং আলাউদ্দিন ভাষার কাছে তালিম করেছে নিয়ে শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়, যেহেতু আলাউদ্দিন ভাষার একটা জিনিস বুঝতে পারছিলেন যে আমাদের যে যন্ত্রসঙ্গীতগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, সেগুলো না একটু ডেভেলপ, কেন পুরো মিউজিকটা ভোকাল মিউজিকের প্রাধান্যতে ঘুরে আছে। কেন যারা গান গাইছেন তারা শুধু গান গাইছেন, যারা বাজাচ্ছেন তারা গান গেয়ে বাজাচ্ছেন, শুধু শুধু বাজাচ্ছেন। শুধু সোলোইস্ট যারা ছিল খুব
কম, হাতে গোনা 3 জন কম, শুধু সর্বিস, বুঝতে পেরেছেন? গান গাইছে প্লাস বাজাচ্ছে। ওয়াজির খান, যার কথা আমি বলছিলাম আমার শেষ শুরু, উনি ছিলেন মিয়া খান ছিলেন নবম বংশ। কেন গেছিলেন ওনার কাছে? ওই যে সিক্রেট, এই যেটা আমি একটু আগে বলছিলাম, পুরো প্রসেসটা যে সম্বন্ধে বলতে কত রকমের স্টাইল অফ ইনস্ট্রুমেন্টস আছে, কেন ওটা থেকে জাতি বের এসেছে, কিভাবে হয়েছে, পুরো যে গ্রামারটা, তার যে রিচুয়ালসটা, পিওর রিচুয়ালসটা, সেটা ওইখানে রয়েছে। তারা নিজের বংশধরকে ছিল কারণ শেখায়। উনি গিয়ে ওনার পায়ে পড়ে থাকলেন 3 বছর ধরে, সেবা করলেন, চাকরের মতো বাড়িতে কাজ করে যাচ্ছে, ওয়াল ঘরে শুয়ে থাকেন, ওখানে সঙ্গীত দিয়ে সামনা করেন, কিছু শেখায় না, তাহলে শুনতে পায়, গুরু তো জানে না উনি সুপার কম্পিউটার, যা শুনতে পাচ্ছে সেটাই কপি করে বাজাচ্ছে। এবার দেখছি সেটা ফিজিক্যালি দেখছে না জিনিসটা, তার হাতের জেস্টার তো কন্ট্রোল হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ সে ওটা তার কান এত সূক্ষ্ম, তা ধরতে পারে যে ওটা কোন স্ট্রোকে কোন বাড়িতে বাজছে, কোন ফিঙ্গারিংয়ে বাজছে, কিভাবে বাজছে, সেটাকেও ওই ডিফারেন্সটা উনি বুঝতে পারে। কেন উনি তো কনসার্টে বা অন্য জায়গায় ঘুরতে দেখছেন, ওই কানেকশনটা উনি তখন করে নিচ্ছেন, যখন শেখাচ্ছে তখন হয়তো সামনে রাখছেন না, বা কাজ করতে করতে দেখতে পেলেন, কখনো দেখলেন, ওই চুপি সারে দেখে নিচ্ছেন কোনো বাংলা, কিন্তু মেজরলিটা কিন্তু শুনে শুনে উনি ওটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছেন। এবং একটা সময় গুরু রীতিমতো ভয় পেয়ে গেছিলেন, উনি দেখছেন ওনার ছেলেকে যা যা শেখাচ্ছে আমাদের সব ভুলে যাবে। কিন্তু তাও উনি শেখাচ্ছেন, এমনকি ওনার নিজের পরিবারের লোক, ওনার বোনের ছেলে, সে হচ্ছে উস্তাদ আফসার আলী খান, নাম জানেন সবাই, তার বাবা হাফিজ আলী খান, আলাউদ্দিন খান দুজনের গুরু খান। উনি নিজের মামার কাছে শিখতে গেছেন, মামা শেখাচ্ছেন, শুধু নিজের ছেলেকে শেখায়, ওকে একটু একটু শেখায়। ওকে কি শেখাচ্ছে? ওই ফ্রেটলেস, আমি বলছিলাম একটা ইনস্ট্রুমেন্ট টেকনিক, শুধু ওইটা শেখাচ্ছে, বিনার যে টেকনিক সেটা শেখাচ্ছে, গানের যে টেকনিক সেটা শেখাচ্ছে, মানে ইনকমপ্লিট নলেজ দিচ্ছে, বুঝতে পেরেছেন? কমপ্লিট নলেজ দিচ্ছে। এবং এই বংশধরেরা, তানসেনের বংশধরেরা সবসময় তাই করেছে, এই ডাগার পাড়ার লোকেরা যারা সঙ্গীত করছে, তারা তাদেরকে শুধুমাত্র বিনার টেকনিক শিখিয়েছিল, শুধু বিনার টেকনিক শিখিয়েছিল, ওদের গানটাও শেখায়নি, এরা ভাবে যে ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট যে টেকনিক সেটাও শেখায়নি। তো ডাগাররা কি করলো, ওই বিনার টেকনিকটাকে নিয়ে ওরা ওইটার টেকনিকে গান গাইতে শুরু করলো। তাই জন্য ওদের গানের যে পদ্ধতিতে দেখুন দাপুটে, কারণ ওরা তাদের ইনস্ট্রুমেন্টকে গলার মধ্যে এনহ্যান্স করেছে, বুঝতে পেরেছো? মানে গলার যে নিজস্ব যে টেকনিক যেটা ছিল, যে বাণী পদ্ধতি, সেই বাণী পদ্ধতিও ডাকারদের শেখানো হয়নি। সেই জন্য ডাকাররা নিজেদের বাণী নিজে তৈরি করলেন, বিনা থেকে যে গলার যে বাণী তৈরি করলো সেটা থেকে ওরা নাম দিলেন ডাকার। তানসেনের বংশধররা তাহলে কি বাণীতে গান গাইছে যেটা বাকিদের থেকে এত আলাদা শোনাচ্ছে, এটি আলাদা বোঝার চেষ্টা করছে। সেই বাণীর সঙ্গীত উনি আরো দুজন মানুষের কাছে শুনেছেন, কিন্তু সেটা এত হায়ার লেভেলে যে সেখান থেকে একটা পরবর্তীকালে একটা ডিস্টেন্স হয়ে গেছিল ওনার সঙ্গে। এক নম্বর হচ্ছে স্বামীজি ওই পদ্ধতিতেই গান গাইছেন, রবি ঠাকুর ওই পদ্ধতিতেই গান রচনা করছেন, যে পদ্ধতিতে তানসেনের বংশধররা সঙ্গীত চর্চা করছে, কিন্তু ওটা হায়াস্ট লেভেলে হচ্ছে। কি করে হচ্ছে? আলাউদ্দিন হিসাবে দ্বিতীয় সৌরেন্দ্রমোহন ঠাকুর, তিনি ওয়াজির খানের শিষ্য ছিলেন, যেহেতু ঠাকুর বাড়ির ছেলে তাকে শিখিয়েছেন। ব্যাপারটা আলাউদ্দিন খান সেই সময় সৌরেন্দ্রমোহন ঠাকুরের কাছে যেতেন, কিন্তু যে সময় ওয়াজির খান এসে 1 মাস 2 মাস থাকতেন সৌরেন্দ্রমোহন ঠাকুরের, সেই সময় আলাউদ্দিন খানকে ছুটি